নমস্কার বন্ধুরা, আমি স্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে মগধের অভ্যুত্থানের পার্ট টুতে আলোচনা করা হয়েছে বিম্বিসারের পরিচয় সম্পর্কে। তো তোমরা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, স্কিপ না করে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ। বিম্বিসার, যার সময় থেকে মগধের রাজনৈতিক অভ্যুত্থান শুরু হয়, তার নাম বিম্বিসার। পুরাণে বিম্বিসারকে শৈশুনাগ বলা হয়। এর অর্থ বিম্বিসার শিশুনাগের বংশের লোক। শিশুনাগ তার পূর্বপুরুষ, কিন্তু পুরাণের এই বর্ণনা ঠিক নয়। আসলে বিম্বিসার ও শিশুনাগ উভয়ই মগধের রাজা হলেও তারা ভিন্ন বংশের সন্তান ছিলেন। বিম্বিসার ছিলেন অবন্তীরাজ প্রদত্ত সমসাময়িক। শিশুনাগ সম্পর্কে পুরাণে বলা হয়েছে যে তিনি প্রদ্যোতের বংশধরদের পরাজিত করে অবন্তী অধিকার করেছিলেন। পুরাণের এই উক্তিটি কিন্তু সত্য। তাহলে শিশুনাগকে নয়, বিম্বিসারকেই মগধের পূর্ববর্তী রাজা বলা উচিত। এই প্রসঙ্গে তার আরও একটি প্রমাণ উল্লেখ করা যায়। বারাণসী ও বৈশালী শিশুনাগের অধিকারভুক্ত ছিল। বিম্বিসারই সর্বপ্রথম বারাণসীতে মগধের আধিপত্য প্রতিষ্ঠা করেন। বৈশালী প্রথম মগধের অধিকার চলে আসে বিম্বিসারের পুত্র অজাতশত্রুর রাজত্বকালে। বিম্বিসার যে শিশুনাগের অনেক পূর্বে মগধের সিংহাসনে আরোহণ করেন সে সম্পর্কে এখন আর কোনো সন্দেহ নেই। ঠিক কখন তিনি মগধের সিংহাসনে বসেন তা নিয়ে কিন্তু এখনও সংশয় রয়েছে। তবে অধিকাংশ পণ্ডিতের ধারণা ঘটনাটি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের মাঝামাঝি কোনো এক সময় ঘটেছিল। বিম্বিসার যে বংশের সন্তান, সেই বংশের নাম হর্যঙ্ক। এমন হতে পারে গোত্রের নাম থেকে বংশের নাম হর্যঙ্ক হয়েছে, কিন্তু হর্যঙ্ক নামে কোনো গোত্র নেই। তাহলে হর্যঙ্ককে বিম্বিসারের এক পূর্বপুরুষ বলা যেতে পারে। হরিবংশ ও বায়ুপুরাণে হর্যঙ্ক নামে এক অঙ্গরাজের উল্লেখ আছে। বিম্বিসারের কি এই হর্যঙ্কেরই বংশধর? এমন সম্ভাবনা বাতিল করার নয়। কোনো কোনো গ্রন্থে বিম্বিসারকে শ্রেণিক ও সেনীয় বলা হতো। কেন এর এই উপনাম, তা আমাদের কাছে এখনও স্পষ্ট নয়। অনেকে সেনাপতি অর্থে শ্রেণিক পদটির ব্যাখ্যা করেছেন, আবার কেউ বলেন বিম্বিসার এক স্থায়ী সৈন্যবাহিনী গঠন করেছিলেন বলেই তার নামকরণ এটা হয়েছে। শ্রেণী বা শ্রেণী, এখানে দুবার শ্রেণী বললাম কারণ হচ্ছে একটা শ্রেণীর মূর্ধন্যয় দীর্ঘী এবং একটা শ্রেণীর মূর্ধন্যয় রস্যি, দুটো স্পেলিং দিয়েছে তাই শ্রেণী দুবার বললাম। যাই হোক, শ্রেণী বলতে বণিক সংগঠন বা গিল্ড বোঝায়। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়েছিলেন, বণিক গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন বলেই একে শ্রেণিক বলা হতো। এই মত কেউ কেউ ব্যক্ত করেছিলেন। বিম্বিসারের পিতা সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না, এমনকি তার প্রকৃত নাম কী ছিল সে বিষয়ে বিভিন্ন প্রাচীন গ্রন্থে বিভিন্ন তথ্য পরিবেশিত হয়েছে। দ্বীপ বংশে তাকে
বোধিস বলা হয়েছে। কোনো কোনো গ্রন্থে তার নাম দেওয়া হয়েছে ভাতিয়ে বা ভট্টীয় বলে। তিব্বতী গ্রন্থে তার নাম মহাপদ্ম। পুরাণে তাকে হেমজিৎ, খেমজিৎ, ক্ষেত্রজা ও ক্ষত্রজা নামে বলা হতো। তিনি 24 বছর রাজত্ব করেছিলেন। মৎস্য পুরাণে এ তথ্য পাওয়া গিয়েছে। বিম্বিসারের পিতার রাজত্বকালেই পার্শ্ববর্তী অঙ্গরাজ্যে মগধের অধিকার চলে আসে। অঙ্গ জয়ের সম্পূর্ণ কৃতিত্বে বিম্বিসারের। তখন অঙ্গের রাজা ছিলেন ব্রহ্মদত্ত। তিনি বিম্বিসারের পিতাকে একবার যুদ্ধে পরাজিত করেন, কিন্তু অল্প দিনের মধ্যেই যুবরাজ বিম্বিসার ব্রহ্মদত্তকে পরাজিত ও নিহত করেন। অঙ্গরাজ্য মগধের অন্তর্ভুক্ত হয়। বিম্বিসার পেলেন বিজিত অঞ্চলের শাসনভার। যে মগধ বিম্বিসারের রাজ্যের প্রাণকেন্দ্র ছিল, সেই মগধ তিনি স্বয়ং জয় করেন, না তার পিতার নিকট উত্তরাধিকার সূত্র পেয়েছিলেন, তা এক বিতর্কিত বিষয়। দেবদত্ত রামকৃষ্ণ ভণ্ডারকর মনে করেন, বিম্বিসারের বিজিদের পরাজিত করে মগধের শাসনভার গ্রহণ করেন। প্রাচীন বৌদ্ধ গ্রন্থে সুত্ত নিপাতের বিবরণের উপর ভিত্তি করেই ভাণ্ডারকর সাহেব তার অভিমত প্রকাশ করেছেন, কিন্তু পুরাণ, মহাবংশ, দীপবংশ প্রভৃতি গ্রন্থাদি থেকে জানা যায় বিম্বিসারের পূর্বে তার পিতাই মগধে রাজত্ব করতেন। এর থেকে মনে হয় পিতার উত্তরাধিকারী রূপেই তিনি মগধের সিংহাসনে আরোহণ করেছেন। মহাবংশ, দীপবংশ এই একই বাক্যে বলা হয়েছে। বিম্বিসারের পিতা তার মৃত্যুর পূর্বেই পুত্রকে মগধের সিংহাসনে অভিষিক্ত করেন। সিংহাসনে আরোহণের সময় বিম্বিসারের বয়স ছিল মাত্র 15 বছর। রাজা বিম্বিসার নতুন করে আর কোনো রাজ্য জয় করেননি। মগধ ও অঙ্গে নিজের কৃতিত্ব তিনি সুদৃঢ় করেন। যুবরাজ অজাতশত্রু অঙ্গের শাসনকর্তা হিসাবে নিযুক্ত হন। সর্বভারতীয় রাজনীতিতে মগধের প্রভাব বৃদ্ধির জন্য বিম্বিসার চেষ্টার কোনো ত্রুটি করেননি। এক্ষেত্রে তিনি দুটি নীতি গ্রহণ করেন। 1. বিভিন্ন রাজপরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন। 2. বিভিন্ন রাজগণের সঙ্গে মৈত্রীর সম্পর্ক প্রতিষ্ঠা। অর্থাৎ রাজ্য জয়ের চেয়ে রাজ্য সংরক্ষণের উপর তিনি বেশি গুরুত্ব আরোপ করলেন। এই উদ্দেশ্যেই তিনি সর্বত্র সহযোগিতা ও সম্প্রীতির হাত বাড়িয়ে দেন। শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি জনকরূপে বিম্বিসার ভারতের ইতিহাসে এক অনন্য স্থানের অধিকারী। যে সকল রাজপরিবারের সঙ্গে বিম্বিসার বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন, তাদের মধ্যে আভিজাত্যে ও প্রতিপত্তিতে কৌশল রাজপরিবারের কোনো তুলনা ছিল না। কৌশল রাজ মহাকৌশলের কন্যা ও প্রসেনজিতের বোন কোশলা দেবীকে তিনি বিবাহ করেন। এই বিবাহ কাশীর এক বিস্তীর্ণ অঞ্চল বিম্বিসারকে যৌতুক দেওয়া হয়। এখান থেকে বছর 1 লক্ষ কর্ষাপণ মুদ্রার রাজস্ব আদায় হতো।
চেটক ছিলেন একজন লিচ্ছবি নেতা। তার কন্যা চেল্লনাকে বিম্বিসার বিবাহ করেন। বিম্বিসার বিদেহ রাজকন্যা বাসবীরও পানি গ্রহণ করেন। তার এক পত্নী খেমা, তিনি মদ্র বা মধ্য পাঞ্জাবের রাজকন্যা ছিলেন। মহাবগ্নে বিম্বিসারের 500 পত্নীর উল্লেখ আছে। এই সংখ্যা সম্ভবত অতিরঞ্জিত। বৈশালীর বিখ্যাত বরাঙ্গনা অম্রপালি বিম্বিসারের উপপত্নী ছিলেন। অন্য যে রাজগণের সঙ্গে বিম্বিসারের সৌহার্দ্য স্থাপন করেছিলেন, অবন্তী রাজ প্রদত্ত তাদের অন্যতম ছিলেন। প্রদত্ত একবার পাণ্ডুরোগে আক্রান্ত হন। তার চিকিৎসার জন্য বিম্বিসার রাজবৈদ্য জীবককে অবন্তী রাজ্যে পাঠান। গান্ধারের রাজা ছিলেন পুষ্করসারি। বিম্বিসারের নিকট তিনি দূত পাঠিয়েছিলেন। রুরুক রাজ্যের রাজা রুদ্রায়ণের সঙ্গেও তার সখ্যতা ছিল। এই রাজ্যটি সম্ভবত পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত ছিল। এই সময় ইরানের হখামনিশিরা রাজবংশের প্রভাব উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। পুষ্করসরি ও রুদ্রায়ণ হয়তো হখামনিশিদের শক্তি বৃদ্ধিতে আতঙ্কিত হয়ে মগধ রাজের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছিলেন। রাজ্য দুটি শেষ পর্যন্ত হখামনিশীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। বিম্বিসার মিত্র রাজ্য দুটিকে রক্ষা করার চেষ্টা করেছিলেন এমন কোনো প্রমাণ নেই। সর্বভারতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করলেও বিম্বিসারের প্রকৃত কৃতিত্ব মগধ, অঙ্গ ও কাশীর কয়েকটি অঞ্চলেই সীমাবদ্ধ ছিল। মহাবগ্নে বলা হয়েছে তার রাজ্যের মোট সংখ্যা 80,000 গ্রাম ছিল। এই তথ্যের যথার্থ সম্পর্কে সন্দেহ আছে। যাতায়াত ও প্রশাসনিক স্বার্থে তিনি অনেক রাস্তাঘাট নির্মাণ করেন। সুয়েন চাংয়ের ভ্রমণ বৃত্তান্তে বিম্বিসারের তৈরি কয়েকটি রাজপথের উল্লেখ আছে। সুয়েন চাংয়ের থেকে আরও জানা যায়, অগ্নিকাণ্ডে রাজধানী রাজগৃহ প্রায় সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে। বিম্বিসার রাজধানীকে নতুন করে নির্মাণ করেন। এই প্রসঙ্গে ফা গোবিন্দ নামে একজন দক্ষ ইঞ্জিনিয়ারের উপর রাজগৃহ পুনর্নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল। বিম্বিসারের শেষ জীবন সুখের হয়নি। পুত্র অজাতশত্রু তার বিরুদ্ধাচরণ করেন। দীর্ঘনিকায়তে বলা হয়েছে, অজাতশত্রু পিতাকে হত্যা করে সিংহাসন লাভ করেন। অজাতশত্রু তার পিতাকে সিংহাসনচ্যুত করেছিলেন এই কথা প্রাচীন জৈন লেখকরা স্বীকার করেন, কিন্তু অজাতশত্রু পিতৃহন্তা তারা মানেন না। বিম্বিসারই কারাগারে বিষ পান করে আত্মহত্যা করেন, এই তাদের অভিমত।